হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা। আজ তোমাদের জন্য আবার নিয়ে চলে এসেছি সেকেন্ড সেমিস্টার জিওগ্রাফি অনার্সের আর একটা ইম্পর্টেন্ট টপিক, হিউম্যান জিওগ্রাফির ওপর আমরা যে অ্যাপ্রোচেসগুলো পড়ছিলাম তারই আজকে আমরা থার্ড অ্যাপ্রোচটা পড়বো, অর্থাৎ আজকে আমরা পড়বো হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যাপ্রোচ নিয়ে। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। আর তার আগেই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তো তোমাদের একটা কথা আগে জানিয়ে দিই, অনেকেই তোমরা নতুন আমার চ্যানেলে যারা ফার্স্ট টাইম ভিডিও দেখছো তাদের জন্য বলছি যে আমার একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে। যদি তোমরা ফ্রিতে নোটস পেতে চাও, যা কিছু আমি পড়াচ্ছি যা কিছুর উপর আমি ভিডিও বানাচ্ছি সেগুলোর উপর যদি ফ্রিতে তোমরা নোটস পেতে চাও তো ডেফিনেটলি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও। তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি। হ্যাঁ, অবশ্যই এটা ফ্রি অফ কস্ট, এর জন্য কোনো টাকা তোমাদের দিতে হচ্ছে না। নেক্সট যেটা বলার সেটা হচ্ছে, আমি কিন্তু অলরেডি সেকেন্ড সেমিস্টারতে যে সমস্ত টপিক রয়েছে মেন পেপার CC02 এর ওপর, মানে হিউম্যান জিওগ্রাফির ওপর, সমস্ত টপিকের ওপর থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স কী হতে পারে, কী পরীক্ষায় আসার উপযুক্ত, 2 মার্কস 5 মার্কস এবং 15 মার্কসের সব কিছু করে দিয়েছি। যারা এখনও পর্যন্ত আমার সেই ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নিও, ডিসক্রিপশন বক্সে আমি তারও লিঙ্ক দিয়ে দেবো। আর বাকি আরও আমি দুখানা অ্যাপ্রোচ করে দিয়েছি, যেমন রিসোর্স অ্যাপ্রোচ হয়ে গেছে আমাদের, এছাড়াও আর একটাও অ্যাপ্রোচ করে দিয়েছি। আজ আমরা এনভায়রনমেন্ট করবো আর লোকেশনটা বাকি থাকবে, পরের দিন আমরা লোকেশন করবো। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। আজ যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা আমরা সবাই কম বেশি জানি এবং খুব ইন্টারেস্টিং আর সবার ভালো লাগার মতোই একটা বিষয়, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। ঠিক, পরিবেশ আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাই জানি। পরিবেশ না থাকলে আমরা কেউ এক্সিস্টই করতে পারতাম না, তাই না? তো পরিবেশের অ্যাপ্রোচ সম্পর্কে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সময় বিভিন্ন মতবাদ দিয়েছেন। তার মধ্যে যে দুটো খুব পপুলার বা খুব বেশি পরিমাণে এসে থাকে সেটা হচ্ছে 1859 খ্রিস্টাব্দে চার্লস ডারউইনের দেওয়া দ্য অরিজিন অফ দ্য স্পিসিস এবং 1882তে দেওয়া র্যাটজেলের অ্যানথ্রোপোজিওগ্রাফি। এই দুটো গ্রন্থে যে পরিমাণে এনভায়রনমেন্টাল অ্যাপ্রোচ সম্পর্কে দেওয়া আছে, বাকি অন্যান্য অনেক বই রয়েছে, টলেমি রয়েছে, স্ট্র্যাবোর রয়েছে, বাট সব কিছুর ঊর্ধ্বে এই দুটো বইকেই ধরে নেওয়া হয়, কারণ এই দুটো বইতে অনেক ডিটেলসে ডিসকাশন করা আছে। এবার যেটা আমাদের লিখতে হবে, সাধারণত তোমাদের আমি আগেও বলেছি আবারও বলছি, এই ধরনের অ্যাপ্রোচগুলো কিন্তু 5 মার্কসের কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। তো আমাদের ফার্স্টে যেটা মনে রাখতে হবে যে একটা 5 মার্কসের কোশ্চেন লেখা মানে আমাকে সব কিছুই ছুঁয়ে যেতে হবে। এটা যদি 15 মার্কসের হতো অনেক বড় করে লেখা যেত, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমি প্রচুর কিছু লিখতে পারবো না, আমাকে টু দ্য পয়েন্ট অ্যান্সার করতে হবে যাতে 5-এ অ্যাপ্রক্সিমেটলি 3.5 or 4 আমাদের উঠে আসে। তো সেটা কী লিখলে বা কীভাবে লিখলে সম্ভব আজকে সেটাই বলছি। দেখো, ফার্স্টেই আমি যে দুটো গ্রন্থের নাম বলেছি সেই দুটো গ্রন্থ তোমাদের লিখতে হবে, নাম মেনশন করতে হবে, কে লিখেছে, গ্রন্থের নাম কি, কেন পড়ছে এই বইগুলো, জাস্ট এইটুকু লিখলেই হবে। এরপরে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে এই যে এনভায়রনমেন্টাল অ্যাপ্রোচ, এটার প্রিন্সিপাল কী, কেন আমরা এনভায়রনমেন্টাল অ্যাপ্রোচ সম্পর্কে পড়ছি বা এটা থেকে আমরা কী বেনিফিটস পেতে পারি। তো ফার্স্ট যেটা লিখেছি দেখো, সভ্যতার শুরু থেকে কীভাবে মানুষের কর্মধারাকে পরিবেশ নিয়ন্ত্রণ করে চলেছে সেটা জানতে গেলে আমাদের এনভায়রনমেন্টাল অ্যাপ্রোচ পড়তে হবে। দেখো, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি দুটোর পার্ট মিলে যদি আমি ভাবনা চিন্তা করি তাহলে মানুষ ইভলিউশনের দ্বারা ক্রমশ বন্য পশু থেকে আদিম মানুষ এবং তারপরে বর্তমান দিনের মানুষে পরিণত হয়েছে। তারা প্রথমে কিন্তু পরিবেশকে অ্যাডপ্ট করেছে, বিভিন্নভাবে তারা পরিবেশের দ্বারা হার্টও হয়েছে, আবার বিভিন্নভাবে পরিবেশ থেকে উপকৃত হয়েছে। তো এই পুরো প্রসেসটা চলতে চলতে কোথাও না কোথাও গিয়ে প্রতিবার এটা প্রমাণিত হয়েছে যে মানুষ যতই তার বুদ্ধি খাটাক না কেন, যতই তার টেকনোলজিকে উন্নত করুক না কেন, পরিবেশের ওপরে গিয়ে সে কিছু করতে পারবে না। সো কোনো না কোনোভাবে কিন্তু পরিবেশই মানুষকে কন্ট্রোল করে থাকে। তো সেটা সম্পর্কে জানতে গেলে আমাদের কী পড়তে হবে? এনভায়রনমেন্টাল অ্যাপ্রোচ পড়তে হবে। নাম্বার 2 দেখো কি বলেছে, সমাজের প্রতিটি স্তরের জনগণকে উপাদানগুলির সম্পর্কে অভিহিত করা। আমাদের বিভিন্ন ক্যাটাগরির মানুষ একটা সমাজে বসবাস করে, কেউ খুব উচ্চ শিক্ষিত, কেউ নিম্ন শিক্ষিত, কেউ শিক্ষিতই নয়, এরকম বিভিন্ন শ্রেণীর মানুষ আমাদের সমাজে রয়েছে। প্রতিজনকে অ্যাওয়ার করতে হবে, প্রতিজনকে সঠিকভাবে বোঝাতে হবে যে পরিবেশকে কীভাবে ব্যবহার করা উচিত, যথেচ্ছভাবে ব্যবহার করা বা নিজের প্রয়োজনে যা খুশি তাই করলে কিন্তু পরিবেশও তার রিভেঞ্জ নিতে ভুলবে না। তো সেই জন্য সেই বিষয়ে আলোচনা করাও কিন্তু এনভায়রনমেন্টাল অ্যাপ্রোচের একটা প্রিন্সিপাল। নাম্বার 3 কী বলছে দেখো, পরিবেশের যাবতীয় দূষণ সম্পর্কে সচেতন করা। এটা আমাদের একটা মেন প্রায়োরিটি বলতে পারো, যে ইকোনমিক জিওগ্রাফি বলো বা
ন্যাচারাল জিওগ্রাফি বলো, সব কিছুতেই আমরা ঘুরে ফিরে, ইভেন বিজ্ঞানেরও বেশ কিছু পার্টে কিন্তু আমরা এই পোর্শনটা দেখতে পাই যে মানুষকে সচেতন করতে হবে, মানুষকে বোঝাতে হবে যে পরিবেশ দূষণ করলে সেটা আলটিমেটলি আমাদেরই ক্ষতি করে, তাই না? তো সেই জিনিসটা বোঝাবার জন্যও কিন্তু এই এনভায়রনমেন্টাল অ্যাপ্রোচ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। নাম্বার 4 বলেছে মানুষের ভোগের পর পরিবেশের সম্পদের ভারসাম্য গঠন করা। আমরা ভোগ করছি, ঠিক আছে, পরিবেশের বিভিন্ন উপাদানকে নিজেদের মতো ইউটিলাইজ করে ব্যবহার করছি, সব ঠিক আছে, কিন্তু এমনভাবে ভোগ করব যাতে সেটা পরবর্তী প্রজন্মের কাছে অ্যাভেলেবেল থাকে, এবং যেটা মোস্ট প্রবাবলি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পরিবেশের কোনো ক্ষতি না হয়। আমি যথেচ্ছভাবে গাছ কেটে ফেলছি, আমি সব এলাকার মধ্যে পুকুরগুলোকে বুঝিয়ে দিচ্ছি, তাহলে তো সেটা পরিবেশের ওপর ব্যাড ইমপ্যাক্ট ফেলছে। আমি হয়তো কোনোভাবে উপকৃত হচ্ছি, কিন্তু সেটার দ্বারা পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটাও কিন্তু কোনো লজিক্যাল ঘটনা নয়। তো এটাও আমাকে মাথায় রাখতে হবে। অ্যান্ড নাম্বার 5, কল্যাণকামী মানব সমাজ গড়ে তোলা। আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা এমন একটা সমাজ গড়ে তুলব যেখানে অন্যায়ের প্রতিবাদ করা যাবে, যেখানে অন্যায় হতে দিতে আমরা বাধা সৃষ্টি করতে পারবো। তো এগুলো হচ্ছে বেসিক প্রিন্সিপাল। এছাড়াও বইতে অনেক প্রিন্সিপাল আছে, আমি যখন তোমাদের নোট প্রোভাইডস করবো সেখানে দেখে নিও। মেন যে পয়েন্টসগুলো আমার মনে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে আমি এখানে পয়েন্ট আউট করেছি। নেক্সট এবার যেটা আমরা পড়ব, ডিফারেন্ট ফর্ম অফ এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টের বিভিন্ন রূপ রয়েছে, সেই এক একটা রূপ সম্পর্কে এবার আমরা জানবো। মেনলি এনভায়রনমেন্টের দুটো রূপ রয়েছে, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে মানবিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ বলতে অবভিয়াসলি কী বোঝায়, জৈব আর অজৈবকে। জৈব কী বস্তু, গাছ, যাদেরই প্রাণ আছে তারাই জৈব বস্তু, আমি আর ডিটেলসে যাচ্ছি না। অজৈব বস্তু বা অ্যাবায়োটিক কি, যেগুলোতে প্রাণ নেই, সেই জাতীয় পদার্থ। আর মানবীয় পরিবেশ বা হিউম্যান এনভায়রনমেন্টের কিন্তু অনেকগুলো পার্ট আছে। একটা হচ্ছে সামাজিক, সোশ্যাল, একটা হচ্ছে সাংস্কৃতিক, কালচারাল, একটা হচ্ছে অর্থনৈতিক, ইকোনমিক, একটা হচ্ছে মনস্তাত্ত্বিক, সাইকোলজিক্যাল, এবং আর একটা হচ্ছে রাজনৈতিক বা পলিটিক্যাল। এই সবকটাই কিন্তু সমাজে মানুষ যে রয়েছে সেই মানুষের কার্যাবলীকে ঘিরে তৈরি হওয়া তার পরিবেশের অন্তর্গত কয়েকটা পয়েন্টস। তো এই দুটো ডিফারেন্ট পার্টস নিয়েই কিন্তু আমরা এগোবো, এবং এই দুটো ডিফারেন্ট পার্টসে কিন্তু আমাদের এনভায়রনমেন্টাল অ্যাপ্রোচকে বোঝাতে বা সেটাকে কার্যকরী করে তুলতে সাহায্য করবে। এবার যেটা জানবো সেটা হচ্ছে হিউম্যান নিডস অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। দেখো, মানুষের চাহিদার কোনো শেষ নেই, তারা প্রতিনিয়ত পরিবেশকে ব্যবহার করছে নিজের প্রয়োজনে, এবং তার ফলে পরিবেশের ওপর ব্যাড ইমপ্যাক্ট পড়ছে, সেটা আমরা সবাই জানি। এবার এই যে ব্যাড ইমপ্যাক্ট এবং সেটা মানুষের চাহিদার সাথে কিভাবে সম্পর্কিত, সেটা আমরা 3টে স্টেজে ভাগ করে বলতে পারি। নাম্বার 1 স্টেজ বা ফার্স্ট লেভেল এফেক্ট কী হচ্ছে, মানুষের স্বাস্থ্যের সাথে জড়িত। মানুষের স্বাস্থ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ঠিক? আমি যদি ভালো থাকি তবেই তো আমি সব কাজ করতে পারবো। আমার শরীরে যদি রোগ ঢোকে বা আমি যদি ভালো না থাকতে পারি, আমার স্বাস্থ্য যদি ঠিক না থাকে, কোনো কাজে এগোবে না। তার মানে এটা কিন্তু যেমন হিউম্যান নিডস, তেমনই কিন্তু এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, রাইট? নেক্সট গেব হচ্ছে সেকেন্ড পয়েন্ট। সেকেন্ড লেভেল এফেক্টটা কী হয়, নান্দনিক স্বাচ্ছন্দ্য ও সুখ। দেখো, আমরা অনেক কিছুই করে থাকি, নিজেদের ইচ্ছার জন্য আমরা একটা বনে কটেজ বানিয়ে ফেলছি, নিজেদের স্বপ্ন পূরণের জন্য পাহাড়ি ঢাল খেতে সেখানে একটা সুন্দর কটেজ বানাচ্ছি, রিসর্ট বানাচ্ছি, কিন্তু এর এফেক্টটা কী হচ্ছে, পরিবেশের ওপর ক্ষতি করছে, পরিবেশের ডিগ্রেডেশন বা এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন ঘটছে। তার মানে মানুষের চাহিদা পূরণ হচ্ছে কিন্তু সেখানে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা সেকেন্ড। থার্ড লেভেল অফ এফেক্টটা কীরকম, প্রাকৃতিক ভারসাম্য ও প্রাকৃতিক ভারসাম্য ও বাস্তুতন্ত্র। ব্যাপারটা কি, দেখো, আমাদের প্রকৃতি যা কিছু রয়েছে, পাহাড় পর্বত, সমুদ্র, মালভূমি, জঙ্গল, সব কিছু, এভরিথিং ইজ ইনক্লুডেড ইন আওয়ার নেচার। এবার এই পুরো জিনিসটা কিন্তু একটা নির্দিষ্ট ব্যালেন্সে রয়েছে, পৃথিবীর ওপর একটা নির্দিষ্ট পরিস্থিতিতে রয়েছে। এবার আমরা যদি সেটার উপর অত্যাচার শুরু করি, আমার পছন্দ মতো সেটাকে পরিবর্তন করতে চাই, তখনই হবে সমস্যা। কী ধরনের সমস্যা, পরিবেশগত বাস্তুতন্ত্রের ওপর এর এফেক্ট পড়বে। কীরকম, ধরো আমি একটা বিশাল বড় একটা এরিয়া রয়েছে, আমার একটা বাগান রয়েছে, সেই বাগানটাকে আমি পুরো কেটে সাফ করে সেখানে কোনো বিল্ডিং বানাবো, রাইট? তো বাগানের মধ্যে একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্র ছিল, সেখানে বেশ কিছু পোকামাকড়, জীবজন্তু বসবাস করতো, অনেক প্রজাতির গাছ ছিল, তারা সবাই একসাথে ধ্বংস হয়ে গেল শুধুমাত্র আমার চাহিদা পূরণের জন্য। তো সেটা কি হলো, প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হলো এবং তার সাথে বাস্তুতন্ত্রের ধ্বংস হলো। তো এই হচ্ছে মেন 3টে স্টেজ বা এফেক্ট
যার দ্বারা মানুষ তো উপকৃত হয় কিন্তু তার ফলে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন দেখা যায়। ওকে, এবার লাস্ট অফ দ্য লিস্ট যেটা আছে, যেটা আমাদের নেক্সট লেভেলে লিখতে হবে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিল্ড, যেটা প্রতিটা অ্যাপ্রোচের মূল উদ্দেশ্য। সবটা পড়লাম, প্রতিটা অ্যাপ্রোচের মেন বিষয়বস্তুগুলো সম্পর্কে জানলাম। এবার গিয়ে আমাকে যেটা করতে হবে সেটাকে আমি অ্যাপ্লাই কীভাবে করছি একটা ফিল্ডে, মানে বর্তমানে সমাজের ওপর তার এফেক্টটা কীভাবে আমি ফেলবো সেটা সম্পর্কে জানা। সেখানে দেখো ফার্স্ট পয়েন্টেই আমি লিখেছি সামাজিক মূল্যবোধ। আমাদের প্রতিটা মানুষের জীবনে সমাজ খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, সমাজকে ছাড়া আমরা বাঁচতে পারি না। তো সমাজের মূল্যবোধটা আমাকে বুঝতে হবে, সামাজিক মূল্যবোধ সম্পর্কে আমাকে অ্যাওয়ারফুল হতে হবে, আমাকে সচেতন হতে হবে। আমি যেমন প্রকৃতিকে ব্যবহার করব প্রকৃতির উপকারেও যাতে আমি আসতে পারি এবং সেটা যাতে সমাজের বেনিফিট হিসাবে প্রকাশ পায়, সমাজেরও ক্ষতি না হয় প্রকৃতিরও ক্ষতি না হয়, তবেই গিয়ে সেটা সমাজে আমাদের এফেকশন হবে এবং এনভায়রনমেন্টাল অ্যাপ্রোচের কার্যকারিতাকে প্রকাশ করতে হবে। নাম্বার 2 পয়েন্টে লিখেছি বাস্তুতান্ত্রিক দৃষ্টিভঙ্গি। ওই যেটা বললাম, বস্তু মানে প্রতিটা বস্তুর ভ্যালুয়েশন রয়েছে, তো কোনোভাবেই আমি এমন কোনো পদক্ষেপ নেব না যাতে তার বাস্তুতন্ত্রের ওপর এফেক্ট পড়ে এবং সেটা নষ্ট হয়ে যায়। তো আমাকে বাস্তুতন্ত্রকে কিন্তু বাঁচাতেই হবে, সেই বুঝে আমাকে কাজ করতে হবে। তারপরে হচ্ছে নাম্বার 3 দেখো পরিবেশ সুরক্ষা আইন, যেটা পরবর্তী সময় বিভিন্ন রকম সরকারি যে বৈজ্ঞানিকরা থাকে তারা পর্যবেক্ষণ করে দেখেছেন যে মানুষদের শুধু মুখের কথায় কাজ করানো যাবে না। তারা এতটাই স্বেচ্ছাচারী বা নিজের প্রয়োজন মেটাতে এতটাই ডেসপারেট যে তারা সব কিছু করতে পারে। তো সেই জায়গাটাকে বন্ধ করতে বাধ্য হয়ে সরকার কী করলো, পরিবেশ সুরক্ষা আইন স্থাপন করলো, যেটা প্রতিবার চেঞ্জেস হয়, বিভিন্ন রকম আইন ইনক্লুডেড হয় এবং এই পরিবেশ সুরক্ষা আইন একদিকে যেমন পরিবেশকে রক্ষা করে, অন্যদিকে তেমন মানুষের চাহিদা মেটাতেও সামর্থ্য সহযোগিতা করে। যেমন খুব সহজভাবে বলি, 1952-তে যখন ফার্স্ট পরিবেশ সুরক্ষা আইন প্রকাশিত হলো, এর আগেও ব্রিটিশদের সময় হয়েছিল, স্বাধীনতার পর 1952 সালে হয় এবং সেই সময় বলা হয় যে যেমন তুমি প্রাকৃতিক শক্তিকে ব্যবহার করছো তেমন সেই প্রাকৃতিক শক্তি উৎপন্ন হওয়ার ব্যবস্থাও তোমাকে করতে হবে। অর্থাৎ তুমি গাছ কেটে ফেলছো কিন্তু সমপরিমাণ গাছ লাগাতে হবে। তারপরে এই বন সংরক্ষণ আইন এলো, তারপরে এই বৃক্ষছেদন হ্যানত্যান এসব নিয়ে বিভিন্ন রকম আইন, মানে প্রতিটা স্টেজ বাই স্টেজ ঘটে থাকছে এবং কিসের দ্বারা হচ্ছে, এনভায়রনমেন্টাল অ্যাপ্রোচ, এবং তাতে ত্বরান্বিত করেছে চার্লস ডারউইন, রাজ্যের মতো বেশ কিছু দার্শনিক বা বৈজ্ঞানিক। ঠিক আছে, লাস্ট কী লিখেছি দেখো স্থিতিশীল উন্নয়ন, যেটা সব ক্ষেত্রেই চলে আসে। এনভায়রনমেন্ট মানেই সেখানে স্থিতিশীল উন্নয়ন থাকবে বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আমাদের এমনভাবে কাজ করতে হবে বা আমাদের ডেভেলপমেন্টকে এমনভাবে বিল্ড করতে হবে যাতে আমি যেমন উপকৃত হব আমার ফিউচার জেনারেশনও যাতে উপকৃত হয়, কোনোভাবেই যাতে সেটা নিঃশেষিত না হয়ে যায় বা কোনোভাবেই সেটা যাতে পরিবেশের ক্ষতি না করে। এই হচ্ছে পুরো এনভায়রনমেন্টাল অ্যাপ্রোচ। অনেক কিছু তোমরা বইতে পাবে, আমি যখন নোটস প্রোভাইড করবো তার দেখবে কত কী লেখা আছে, কিন্তু মেন যে ব্যাপারটা তোমাদের খাতায় যতটুকু লিখতে হবে সেটা কিন্তু আমি বুঝিয়ে দিলাম। বেশি লিখলে বেশি নাম্বার পাওয়া যায় এই কনসেপ্টটা কিন্তু ভুল। টু দ্য পয়েন্ট অ্যান্সার করতে হবে, এমন আমি অ্যান্সার লিখ যাতে আমার ওইটুকু অ্যান্সারের মধ্যে সবটা কভার আপ হয়ে যায়। একটা 5 মার্কসের কোশ্চেন ম্যাক্সিমাম 2 পেজেস তো 2.5 পেজেসের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়া উচিত। তো সেক্ষেত্রে যদি আমরা বইয়ের লেখাটা পুরো লিখতে চাই, দেখবে হয়তো তোমার 4-5 পাতা হয়ে যাচ্ছে। তুমি যদি একটা কোশ্চেনে এতটা ইনভেস্ট করে দাও টাইম, তাহলে বাকি কোশ্চেনগুলো লিখবে কখন, তাই না? পরীক্ষায় তোমরা অলরেডি একটা এক্সাম দিয়েছো, বুঝতেই পারছো কতটা স্পিডে হাত চালাতে হয়, আদারওয়াইজ কিন্তু অনেক কোশ্চেন ছেড়ে চলে আসতে হয়। তো সেই জন্য একটা জিস্ট বানাতে হয়। তো সেই জিস্টটা আজ আমি তোমাদেরকে প্রোভাইড করে দিলাম। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যদি কোনো জায়গায় ডাউট থেকে থাকে, অন্য কোনো বিষয় সম্পর্কে জানতে চাও, ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছো ডেমোগ্রাফি ট্রানজিশন মডেলটা নিয়ে আলোচনা করার জন্য, ডেফিনেটলি আমি করে দেবো। এর পরের যে অ্যাপ্রোচটা আছে সেটা কমপ্লিট করার পর আমি ওটা তোমাদের সাথে ডিসকাস করে নেবো। এছাড়াও প্র্যাকটিক্যালের পেপার্স নিয়েও অনেকে বলছো, বারবার বলছো, আমি তোমাদের আবারও বলছি প্র্যাকটিক্যাল করাবো, আগে থিওরি পোর্শনগুলো শেষ হয়ে যাক। কারণ দেখো, খুব সত্যি কথা বলতে প্র্যাকটিক্যালের মার্কসটা কিন্তু তুলনামূলকভাবে কম, থিওরিতে অনেক বেশি থাকে এবং থিওরিতেই নাম্বার তোলাটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। আর প্র্যাকটিক্যাল এবারে তোমাদের যা কিছু আছে খুব সহজ আছে, কোনো অসুবিধা হবে না, আমি করিয়ে দেবো। আপাতত এগুলো কমপ্লিট করে নিই, নেক্সট টাইমে এগুলো দেখা যাবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আশা করছি সবার ভালো লেগেছে। এই নোটসও তোমরা পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ চ্যানেলে, যারা জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই।